নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটা গল্প, পতিতা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো পতিতা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্প প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আজকে অফিসে দফায় দফায় ফাইলগুলো কমপ্লিট করতে করতে রক্তিমা এক প্রকার খিচিয়েই উঠেছিল বসের ওপর। বস দুলাল বাবু একটা অসহ্যকর লোক। ইয়া একটা ভুঁড়ি আর মোটা একটা গোফে সব সময় হাত বোলায় অফিস কলিগদেরকে। সালা মানুষ বলেই মনে করে না। সারা দিন এমন দৌড় করায় যে ওই রেসিংয়ের ঘোড়াগুলো বোধহয় বিশ্রামাগারে একটু বিশ্রাম নেবার সময় পায়। রক্তিমা আজ সকাল 10:20 যখন অফিসে ঢুকেছিল তখনই বুঝতে পেরেছিল কপালে আজকে অশেষ কষ্ট আছে। বস দুলাল বাবু সাত সকালেই এসে হাজির হয়েছেন। কোম্পানি ডাউনে যাচ্ছে, সেলসের ব্যাপার। একেবারে লাল দাগে এসে ঠেকেছে রক্তিমা। ডেডলাইন যাকে বলে। ভালো কিছু না করতে পারলে এইবার বোধহয় অফিস থেকে তাড়িয়েই দেবে। দুলালবাবু খিঁচিয়ে উঠে বলেছিলেন, যেমন করে পারো এই মাসে টার্গেটটা ফুলফিল করো, না হলে ভাত ছড়ালে কাকের কিন্তু অভাব হয় না রক্তিমা। রক্তিমা ঢোক গিলে বলেছিল, স্যার একটা চান্স প্লিজ, এইভাবে তাড়িয়ে দেবেন না স্যার, আমার রোজগারে পুরো সংসারটা। এই জন্যই তো তোমার বাবা সুজিত বাবু আমার খুব কাছের লোক। উনি চলে যাওয়ার আগে আমার হাত ধরে যখন বললেন মেয়েটা গ্র্যাজুয়েশন করেছে, আর পারলাম না, কম্পিউটার নিয়ে পড়েছে, দেখ না ভাই যদি তোর অফিসে, সেই জন্যই তোমায় চাকরিটা দেওয়া, না হলে তোমার এমন কিছু যোগ্যতা নেই যে। এই বলে চুপ হয়ে গেলেন দুলালবাবু। এই কথা একবার নয় একাধিকবার রক্তিমাকে শুনতে হয়েছে। প্রথম মাস মাইনেটা হাতে নিতেই তো তখনও সেই একই রকম ভাবে খিঁচিয়ে উঠে রক্তিমাকে জ্ঞান ঝেড়েছিলেন দুলালবাবু। রক্তিমা বছর 25 বয়স, সুন্দরী বলা চলে। গায়ের রং বেশ সুন্দর, শ্যামবর্ণ, চোখ নাক টানা টানা, মাথার চুলটা কাঁধ পর্যন্ত স্টেপ কাট করা, তবে প্রচন্ড ঘন চুল। হালকা গয়না পরে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রত্যেকদিন অফিসে ওই ফুল হাতা কুর্তিগুলো পরে আসে। এয়ার হোস্টেস গলা, সঙ্গে একটা ওড়না মাস্ট, আর সেই চিরাচরিত একটা নস্যি কালারের ব্যাগ। গত কয়েক মাসে বর্ষার আর রোদের তাপে ব্যাগটা অনেকটাই পুরনো হয়ে গিয়েছে, রংটাও চটে গিয়েছে। এই মাসে মাইনেটা হাতে নিয়ে রক্তিমা ভেবেছিল নিজের জন্য একটা কোম্পানির ব্যাগ কিনবে, কিন্তু মাইনে তো শিখে উঠেছে, টার্গেট ফুলফিল করতে না পারলে চাকরিটাই হয়তো থাকবে না। বাড়িতে ভাই, মা আর রক্তিমাকে নিয়ে সংসার। ভাই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, ওর ইচ্ছে বড় হয়ে এআই নিয়ে পড়াশোনা করবে, কিন্তু বিস্তর খরচ ভাইকে বুঝিয়ে উঠতে পারে না রক্তিমা। মাঝে মাঝে ভাবে, থাক না,
আমি পড়তে পারিনি তো কি হয়েছে, আমার ভাইয়ের মধ্যেই না হয় নিজের স্বপ্নটা পূরণ করব। যদিও মা পই পই করে বারণ করেন, বলেন এত খাটাখাটনি করতে যাস নে মা, তোর সুন্দর বরণটা কিরকম ফ্যাকাশে হয়ে গিয়েছে বল। সে 8টার সময় বাড়ি থেকে বেরোস, সকালবেলা তোর নাকে মুখে দেওয়ার মতো ভালো একটা কিছু রান্নাও করতে পারি না, তাও আধপেটা খেয়ে যাস। অফিস ক্যান্টিনে কি খাস? তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো মা, তুমি ভাইকে নিয়ে থাকো না, আমি যতটুকু পারি নিজের সর্বস্ব দিয়ে করার চেষ্টা করব। ভাইটা আবার দিদিকে খুব ভালোবাসে। মাঝে মধ্যে 9:30 ট্রেনটা বেরিয়ে গেলে মা যখন বলেন, কি রে বাবু তোর দিদি? তোমার বলতে হবে না, আমি তৈরি হয়ে গিয়েছি, আমি এক্ষুনি যাচ্ছি। বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে সে। রঞ্জন ছেলেটা স্বভাবের দিক থেকেও বেশ চরিত্রবান। মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক পড়াশোনা করবে তাই নতুন স্কুলে ভর্তি হয়েছে, অথচ কোনো মেয়ে বান্ধবী জোটায়নি এখনো পর্যন্ত। না হলে আজকালকার ছেলে পেলে তো 9-এ উঠে গেলেই ওদের পাকনা গজিয়ে যায়, প্রেম করা শুরু হয়। তার উপরে যা সব সিনেমাগুলো বেরোচ্ছে আজকাল, সব হলে গিয়ে নিজেরা হিরো হয়ে বেরোচ্ছে। রঞ্জন সেই সমস্ত ছেলেদের মধ্যে পড়ে না। ওর বুদ্ধি, কেরিয়ার আর একটা সফল জীবনের পেছনে ও ছুটে বেড়াচ্ছে। বাবার মৃত্যুর পরে দিদির কষ্টটা রঞ্জন প্রত্যেক পদে পদেই টের পায়, আর এই দিদির মুখের দিকে তাকিয়েই তো পড়াশোনায় এত মনোযোগ তার। ওর সমবয়সী ছেলেপেলে খুব একটা ভালো রেজাল্ট না করলেও পাড়ায় একটা সুনামযোগ্য রেজাল্ট করাতে দিদির বুকটা কতটা যে উৎফুল্ল হয়েছিল ভাইয়ের জন্য, সেটা দিদির কান্নাতেই টের পেয়েছিল রঞ্জন। ঘরে ঢুকে ব্যাগটা চেয়ারের ওপর রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল রক্তিমা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এলোমেলো চুলগুলোকে ঠিক করছে। এমন সময় মা বলল, আজ এত দেরি করলি? হ্যাঁ মা, ভাইকে পাঠিয়ে ভালো করেছো, না হলে এই সময় আমার জন্য আর একটা টোটোও থাকতো না, তাই তো ভাবলাম। এই দিদি, দিদি কি বল? তোর দিদিটা এসে একটু বসতে পারলো না, আর তোর আরজি শুরু হয়ে গেল। রঞ্জনের মুখটা যে কালো হয়ে গেল রক্তিমা সেটা দেখতে পেল। বলল, ছাড়ো না, আমার কাছেই তো বায়না করবে। কি হয়েছে ভাই বল, কিছু দরকার? দিদি, ওই যেহেতু সায়েন্স নিয়ে পড়বো তাই একা পারছি না, একটা মাস্টারের জোগাড় করতে হবে বুঝলি। হো, সে তো ভালো কথা। তা তোর বন্ধু বান্ধবের সাথে কথা বলে দেখ না, যদি একটা ভালো মাস্টার পাস, মাইনে নিয়ে তো চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ দিদি। রঞ্জন এসে দিদিকে একটু জড়িয়ে ধরল। দিদির কপালে একটা চুমু দিয়ে বলল, তুই হলে গিয়ে আমার মা, আর একটা মা। সেইটা দেখে আবার রক্তিমার মায়ের চোখের কোণায় জল। সাদা শাড়ির আঁচলে চোখের জলটা মুছে বললেন, তুই যে কবে ম্যাচিওর হয়ে গেলি রে মা, বুঝতেই পারলাম না। প্রথম মায়ের ডাক শুনেছি তোর মুখে, সেই মেয়ে আজ গোটা সংসারটাকে সামলাচ্ছে। তোর মাইনের ওপর নির্ভর করে আমার বাড়িতে চাল ডাল নুন আসে, কোনোদিন ভাবতে পেরেছি? বলে মা কান্না করতে শুরু করলো। রঞ্জন ততক্ষণে ঘরের বাইরে বেরিয়েছে। ভাগ্যিস, না হলে মায়ের বাদবাকি কথাগুলো মুখস্থ সেই বলে দিতে পারত। রক্তিমা বলল, বেশ একটু বিরক্ত হয়েই, মা কি যে বলো না, তা আমি মেয়ে মানুষ বলে কি তোমাদের কোনো দায়িত্ব নেই আমার উপর নাকি বলো তো? না কর্তব্য নেই? হ্যাঁ, তুমি যাও তো ভাত বাড়ো, খুব খিদে পেয়েছে। আজ দুপুরে কিচ্ছু খাওয়া হয়নি। ও মা, সে কি, একেই তো চেহারা শেষ হয়ে যাচ্ছে, তার উপরে দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। একটা সুন্দর পরিপাটি সাজানো গোছানো ঘর, যদিও বাইরে দেয়ালে প্লাস্টার খসে যাচ্ছে। পুজোর আগে গোটা বাড়ি রং করার ইচ্ছে আছে, অন্তত চুনটা তো করবে, না হলে এরপরে বাবার তৈরি এই বাড়ির ইটও বোধহয় খসে পড়তে শুরু করবে একটা একটা করে। 3টে রুম আছে পরপর ঘরে, একটা লম্বা টানা বারান্দা, বারান্দার এক কোণে একটা ছোট্ট গ্রিল দিয়ে ঘেরা সুন্দর রান্নাঘর। রক্তিমা চাকরি পাবার পরই গ্যাসের বন্দোবস্ত করেছিল। মা নিশ্চিন্তে এখন ওভেনে রান্না করতে পারেন। ওই রান্নাঘর থেকে বেশ খানিকটা হাঁটা পথে যাবার পরে ওদের টয়লেটটা পড়ে।
খোলা বারান্দা আগে ছিল। বাবার মৃত্যুর পরপর চাকরিটা পেয়ে আগে বারান্দাটাকে গ্রিল দিয়ে ঘিরেছে রক্তিমা, তাও আবার লোনে। এখন বাড়িটা বেশ পরিপাটিই লাগে। 3 কাঠা জায়গার ওপরে লম্বালম্বি বাড়ি। বাড়ির সামনেটা খোলা উঠোন, 4টে নারকেল গাছ আছে বড় বড়। ফল ধরার সঙ্গে সঙ্গেই লোক ডাকিয়ে ঝুড়িয়ে ফেলতে হয়, না হলে ওপরে দেওয়া অ্যাডবেস্টারে যদি কৃপা করে নারকেলের ডাল বা একটা নারকেল পড়ে, তাহলে রক্তিমার মাস মাইনে থেকে অনেকটা টাকা বাদ দিয়ে তা রিপেয়ার করতে হবে। বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা নয়, টিউবওয়েল আছে, পাকা জলের ব্যবস্থাও করে গিয়েছিলেন বাবা। তবে ট্যাঙ্কিটা লাগানোর পরই উনি আর পারেননি। বাদবাকি পাইপলাইন যুক্ত করে কাজটা রক্তিমা নিজের হাতে সেরেছে। বাবার মৃত্যুর আগে জমানো পুঁজি যা ছিল তা বাবার পেছনেই চলে যায়। মানুষটা লিভারের রোগে আক্রান্ত ছিলেন। প্রথমত কেউ বুঝতে পারেনি, যখন ধরা পড়ে তখন একেবারে শেষ অবস্থা। কলকাতা থেকে চেন্নাই ছোটাছুটি করেছিল রক্তিমা ও তার ভাই, মাও সঙ্গে ছিল, কিন্তু বাবার শেষ জমানো পুঁজিটুকু দিয়েও বাবাকে আর বাঁচানো গেল না। সেই কারণেই তো ওই দুলাল বাবুর খিটিমিটি সহ্য করেও রক্তিমা দাঁতে দাঁত চেপে কাজ করে যায়। গ্র্যাজুয়েশনে ভালো রেজাল্ট ছিল আর কম্পিউটারটা জানা ছিল বলে এই যাত্রায় রক্তিমা বেঁচে গিয়েছে। ঘরে নিজের সমস্ত জামা কাপড়গুলো এক কোনায় ছেড়ে আয়নার সামনে এসে দাঁড়ায় রক্তিমা। ইস, কতদিন মুখে একটু ফেসিয়াল করা হয় না। মাথার চুলগুলো কেমন যেন ফেসে ফেসে হয়ে গিয়েছে। সকালবেলা স্নান করে একটা আকড়া ক্লিপ দিয়ে টাইট করে চুলটা বেঁধে বেরোতে হয়। চুলের যত্ন নেওয়ার আর সময় কোথায় মেয়েটার। আজকে খাওয়া দাওয়ার পরে মাকে একটু নারকেল তেল দিয়ে দিতে বলতে হবে, মনে মনে ভাবে রক্তিমা। কই রে, ভাত বেড়েছি আয়। রান্নাঘর থেকে মা ডাকলেন। রক্তিমা তাড়াতাড়ি গামছাটা কাঁধে নিয়ে বলল, ফ্রেশ হয়ে আসি। এখনো হোসনি? রক্তিমার ফ্রেশ হতে সময় লাগলো মাত্র 10 মিনিট। তারপরে বাড়ির একটা পোশাক পরে খাবার টেবিলে বসে বলল, ভাই কোথায় মা? খেয়ে নিয়েছে, আনন্দে শুয়ে পড়েছে। ওহো, ওর পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। স্যার এসেছিল, তোর সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে? হ্যাঁ, ওই কি সব নোটস স্পোর্টসের ব্যাপারে তোর সাথে বলে কথা বলবে। আমার সঙ্গে আমার নোটস? চুপচাপ ভাতটা খেয়ে নিল রক্তিমা। মা বললেন, কিরে, মাথায় একটু তেল দিয়ে দেব? মা, মনের কথা কি করে বোঝো বলো তো? আমি তো মা নাকি? মায়ের সাথে মায়ের ঘরে গিয়ে বসলো রক্তিমা। বলল, মা, গ্রিলে তালা বন্ধ করেছো? হ্যাঁ। দরজা পর্জা ভালো করে দেখে নিয়েছো তো? দেখে নিয়েছি। আজকাল যা এলাকায় শুরু হয়েছে চুরি ছাচরামি, বলল রক্তিমার মা। রক্তিমা বলল, সন্ধে হলে দরজা বন্ধ করে দেবে। আমি যখন আসবো তখন আমার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকবে, খনি আমি খুলে নেব। তুমি কিন্তু একা একা এভাবে থেকো না, বুঝলে? ভাইও বাড়ি থাকবে না, 2 দিন পরে পড়তে যাবে। আচ্ছা, যা হবে তাই, তোরা যেটা বলবি। মেয়ের মাথায় তেল দিতে দিতে মা বললেন, ইস, কি ঘন চুল ছিল রে তোর, সব নষ্ট হয়ে গেছে, জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা। হঠাৎ চোখটা আটকে গেল রক্তিমার। দেখলো ওর বিপরীত দিকেই যে আয়নাটা, সেখানে মায়ের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মা চোখের জল মুছতে মুছতে বলছেন, আর বিয়ে করবি না মা? মা, এসব কথা কেন বলছো? বিয়ে থা করতে গেলে তোমাদেরকে কে দেখবে? আমাদের জন্য নিজের জীবনটা শেষ করে দিবি? না না, শেষ করবো কেন? আমার ভাই আছে না, ওর জন্য আমি সব করতে পারি। সে তো বুঝলাম, কিন্তু নিজত্ব খুইয়ে অপরকে সুখী করা কি যায় রে মা? চোখে একটু জল জমেছিল রক্তিমারও, কিন্তু মাকে বুঝতে না দিয়ে বলল, কিচ্ছু হয়নি আমার, সময় হলে আমিও বিয়ে করব। হয়েছে? তাহলে পাত্রটি কে বল? আমি তাদের হাতে পায়ে ধরে বলবো খনি যে আমার মেয়েকে তোমরা আগলে রেখো। আর তোমাদেরকে কে দেখবে? পাত্রটি যেই হোক না কেন, তোমার মেয়ের মাস মাইনের কথা শুনলে সম্পূর্ণটা তারাই গ্রাস করতে চাইবে। তোমায় দিতে হবে বুঝি? তার থেকে ভাই একটু বড় হোক, চাকরি বাকরি করুক না, তারপরে না হয় আমি বিয়ে থা করবো। মা বললেন, দেখিস বাবা, আমার তো বড্ড বেশি ভয় হয়, তোর ভাইয়ের চাল চলন আবার পাল্টে যাবে না তো? না না মা, ভাই আমাকে খুব ভালোবাসে। এই দেখলে না, বললো আমি নাকি ওর মা। তাহলে চোখের
কোনায় টস টস করে জলটা গড়িয়ে পড়ল রক্তিমার। শিয়ালদা স্টেশনে একেবারে রাতের ট্রেনটা ধরার জন্য চুপ করে বসে আছে সে। পাশে ব্যাগপত্রটা গোছানো, ফোনের স্ক্রিনে নাম্বারটা জল করছে। অরিত্র অনেকবার ফোন করেছে, ফোনটা একবারও রিসিভ করেনি রক্তিমা। সোজা চলে যাবে মেদিনীপুর, ওইখানেই গিয়ে নিজের বাকি জীবনটা। পৈতৃক ভিটে ওটা, ঠাকুরদার বাড়ি। সেই 5 বছর বয়সে একবার গিয়েছিল, সেই যাওয়াই শেষ যাওয়া, আর যায়নি। এইবার অরিত্র আর না পেরে একটা SMS পাঠালো। রক্তিমা দেখেনি তা নয়, অরিত্র লিখেছে, প্লিজ রক্তিমা, একটা বার ফোনটা রিসিভ করো, একটা গুরুত্বপূর্ণ কথা আছে তোমার সঙ্গে, প্লিজ প্লিজ। রক্তিমা বুঝতে পারল ছেলেটা নাছোড়বান্দা। কলেজে ওর থেকে সিনিয়র ছিল বছর 2-এর, তখনও কোনো সম্পর্ক হয়নি। সম্পর্কটা হয়েছিল গড়িয়াহাটের মোড়ে কেনাকাটা করতে গিয়ে। সেবার পুজোয় ভাই একটা দামি জিন্সের প্যান্ট চেয়েছে, তার সঙ্গে ম্যাচিং করা একটা শার্ট। ভাইয়ের বরাবরই ডেনিম কালার পছন্দ, আর সেইখানেই হয়েছিল বিপর্যয়। দাদা, ওই ডেনিম রঙের শার্টটা দেখি। এইটা, এই নিন। এটা কি হলো দাদা? এই শার্টটা যে আমি পছন্দ করে গেলাম। না মানে আপনি পছন্দ করে গিয়েছিলেন, কিন্তু কোনো পেমেন্ট তো করেননি। এই দিদি চাইলেও। এক্সকিউজ মি, এটা আমার পছন্দ হয়েছে। তাছাড়া গোটা কলকাতায় আমি ডেনিম শার্ট খুঁজে পাচ্ছি না। সবার পুজোতে এই রংটা যে কি এত ভালো লাগে। বলে রক্তিমা তাকিয়েছিল ওর বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। বাইক নিয়ে চোখে চশমা পরে ছেলেটি বেশ রাগান্বিত চোখেই দোকানদারের দিকে তাকিয়ে। রক্তিমা বলল, আরে চেনা চেনা। এইবার ছেলেটিও বাইক থেকে নেমে এসে বলল, আজকাল দেখি মেয়েরাও ছেলেদের সঙ্গে বেশ ভালোই ইপটিচিং করছে। হ্যাঁ, এক্সকিউজ মি, আমার আপনাকে চেনা চেনা লাগলো তাই। এক সেকেন্ড। তুমি তুমি হ্যাঁ, আমি অরিত্রদা। তারপরে দুজনের মধ্যে কথাবার্তা। অরিত্র বলল, আরে কত বছর পর দেখা, কত পরিবর্তন হয়েছে তোমার, দারুণ সুন্দর লাগছে। রক্তিমার লাল গালে আভা পড়ল গোলাপি। বলল, যা কি সব যে বল অরিত্রদা, দারুণ হ্যান্ডসাম লাগছে কিন্তু তোমাকে। কলেজে মাথায় এক গাদা তেল দিয়ে ঘুরে বেড়াতে, এখন বাইক নিয়ে। হ্যাঁ, কোম্পানির বাইক দেখছি। হ্যাঁ, বাবা দিয়েছে। বাহ, আমি তো ভাবলাম শ্বশুর মশাই। আরে দূর পাগল, বিয়ে থা করেছি নাকি। তাহলে কি করছো এখন? একটা কোম্পানিতে জয়েন করেছি, কদিন পরেই ব্যাঙ্গালোর চলে যাব। বাহ, কি করো তুমি? ইঞ্জিনিয়ার। হো, রক্তিমা ভেবেছিল নিজের কথাটাই পারবে। ঠিক তখন অরিত্র বলল, তা তুমি এখানে এই দোকানে? দোকানদার বলল, আরে দাদা দিদি, এই শার্টটা রাখুন তো মশাই, আপনার শার্ট। এই তুমি ডেনিম কালারের শার্ট খুঁজছো না? চলো আমার সঙ্গে। কোথায়? শপিং মলে। গাড়িতে উঠিয়ে নেয় অরিত্র, অনেকটা জোর করেই। রক্তিমা বলে, এই না কেউ দেখে ফেললে। আরে দেখলে দেখবে, আমরা তো কলেজে পড়তাম নাকি। আর এখন ওসব নিয়ে কেউ ভাবে না। রক্তিমা প্লিজ উঠে বসো, প্লিজ। অরিত্রর পিছনে কেউ ছিল না সিটে বসা, কাজেই রক্তিমা উঠে বসতে অরিত্র বলল, প্রচন্ড ঝাঁকুনি হবে কিন্তু, ধরে বসবে নাকি আপত্তি? আরে ধুর অরিত্রদা, কি যে বলো। অনিচ্ছা সত্ত্বেও অরিত্রর কাঁধে হাত রাখতে বাধ্য হয়েছিল রক্তিমা। ভালো লেগেছিল। অরিত্র বোধহয় কিছুক্ষণ আগেই শেভ করে এসেছে। আফটার শেভের একটা দারুণ গন্ধ আসছে, আর তার সাথে পারফিউমের সুঘ্রাণ মিলে মিশে একাকার। অরিত্র বলল, তাহলে এখন কি করছো? চাকরি করছি। কোথায়? ওই আইটিসি সেক্টরে। ও আচ্ছা, ওখানে কোন জায়গাটায় বলো তো? নিজের ঠিকানা দিল রক্তিমা। অরিত্র বলল, আরে আমারটাও তো পাশাপাশি। হ্যাঁ, ওখানে অনেক কোম্পানি আছে। তা কাজকর্ম কিরকম চলছে? এই চলছে, বস ডেডলাইন দিয়েছে। এ মাসে টার্গেট ফুলফিল না করতে পারলে চাকরি শেষ। কি বলছো? কোনো ব্যাপার না, আমি আছি, আমি চাকরি দেবো। থাট, চাকরি বুঝি এইরকম সস্তার জিনিস? বললেই পাওয়া যায়। জোরে বাইকটা এনে দাঁড় করায় অরিত্র একটা বিরাট শপিং মলের সামনে। বলল, চলো দুইজনে মিলে কেনাকাটা করি। তা তোমার আপত্তি নেই তো? না, আপত্তি কেন থাকবে? আসলে আমার বাজেট হয়তো তোমার বাজেটের মতো নাও হতে পারে। আরে বাবা, এখানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সত্যি? হ্যাঁ। তা একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো।
তাই ডেনিম কালারের শার্ট কার জন্য? বয়ফ্রেন্ড না হাজবেন্ড? নিজের হাসিকে চেপে রাখতে পারছিল না রক্তিমা। রক্তিমার মুক্ত ঝরা হাসি দেখে চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেলেছিল অরিত্র। মেয়েটিকে কলেজে একরকম লাগতো, কিন্তু আজ এই সময় আরো বেশি ভালো লাগছে। কলেজে ফার্স্ট ক্লাস পেয়ে সবার টপ করেছিল। যদিও তার আগেই অরিত্র কলেজ ছেড়েছে, তবুও কলেজে যাতায়াত তো ছেলেপেলে লেগেই থাকে। রক্তিমার নামটা শুনে ভারী অবাক হয়েছিল সে। ছেলেপেলেকে বলেছিল, এই মালটাকে দেখে তো মনে হয় না এত ট্যালেন্ট। হ্যাঁ গুরু, দারুণ রেজাল্ট করেছে। গত 25 বছরে এই ফার্স্ট কোনো মেয়ে বোধহয় টপ করলো, তাও 99% পেয়ে। বলিস কি? সেই রক্তিমা আজ অরিত্রর কত কাছে। শপিং মলে প্রবেশ করতে করতে তখনও হেসেই যাচ্ছে রক্তিমা। অরিত্র বলল, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এত হাসির কথা আমি কি বলে ফেললাম? হ্যাঁ, জোকস করলাম নাকি? জোকস নয় তো কি, হাসি থামাতে পারছি না। আমাকে দেখে তোমার মনে হচ্ছে আমি বিয়ে করেছি? এইবার রক্তিমাকে আবাদ মস্তক দেখে নিল অরিত্র। সিঁড়িতে সিঁদুর নেই, হাতে শাখা পলার কোনো অস্তিত্ব নেই। একটা ঘড়ি আছে, খুব একটা দামি না, তবে বেশ মানিয়েছে। রক্তিমার পরনে নস্যি কালারের কুর্তি, তাতে ছোট্ট ছোট্ট সাদা ফুল, এয়ার হোস্টেস গলা এবং হাতা ফুল পর্যন্ত। প্যান্টটাও সাদা, আর পিঠে একটা রং চটে যাওয়া ব্যাগ। ব্যাগের চেনটার কাছে ছিঁড়ে গিয়েছে বলে সেখানে একটা বড় সেফটি পিন লাগানো। রক্তিমাকে দেখে বলল, না দেখে তো মনে হচ্ছে না, তবে এখানকার মেয়েরা তো খুব একটা সিঁদুর পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কি যে বলো অরিত্রদা, মেয়েরা সিঁদুর পরতে সবসময়ই ভালোবাসে। কাজের প্রেসারে হয়ে ওঠে না হয়তো, তবে অকেশন পারপাস সবাই পরে, সে তো বুঝলাম। তোমার ব্যাপারটা বিয়ে, ধুর পাগল নাকি? ওসব মাথায় নেবার সময় কোথায় আমার? বাবার মৃত্যুর পরে সংসারের বোঝা আমাকেই বইতে হচ্ছে। ভাইটা ছোট, মা অসুস্থ, কি করে বিয়ে করি বলো তো? হো, আর তুমি তুমি কার জন্য নিচ্ছ ডেনিম কালারের শার্ট? শ্যালক বুঝি? এই তো তুমিও হাসছো, আমিও বোধহয় কোনো জোকস মারলাম। আরে না না, চলো। ভেতরে ঢুকে গেল ওরা শপিং মলে। সেখানে অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে, তবে ডেনিম কালারের শার্টটা চট করে পাওয়া যাচ্ছে না। বলল রক্তিমা, এসে ভুল করলাম, ওই গড়িয়াহাটের মোড় থেকে নিয়ে নিলি ভালো হতো, সস্তার জামা। তাছাড়া ভাই বায়না করেছে, ওর জন্য এইসব কিনে দিতে হবে। ও, এটা ভাইয়ের জন্য? তা নয় তো কি, তুমি কি ভেবেছো বয়ফ্রেন্ড? সত্যি তোমরা পারো, কি প্রেম করতে আসবে আমার সঙ্গে? হ্যাঁ, যার মাথার ওপরে সংসারের বোঝা, যার একটা টাকা সে শ্বশুরবাড়ির সংসারে দিতে পারবে না, বাপের বাড়িতেই দিতে হবে। তুমি এসব দিয়ে বিচার করো নাকি? হে বাবা, না না, আমি তোমাকে মিন করে কিন্তু বলতে চাইনি। সবাইকে আর তুমি নাকি? আমি মানে আমার মধ্যে স্পেশাল কিছু আছে? রক্তিমার গাল দুটো আবার রঙিন হয়ে গিয়েছিল আভায়। বলেছিল, কি যে বলো, তোমার তো সংসারের খোঁজ খবর নেওয়া হলো না। তা ছেলে মেয়ে কটি শুনি? বিয়ে করলে তো হবে। তোর তুমি বিয়ে করনি, বিশ্বাসই করতে পারছি না। তাহলে তো আমার ক্ষেত্রেও সেটা খাটে। তুমিও বিয়ে করনি, সেটা আমিও মানতে পারছি না। সত্যি? এইভাবে এক কথায় দু কথায় ওরা বেশ ভালোই শপিং করে। ঘড়ির কাঁটা কখন যে 9টা পেরিয়ে গেছে লক্ষ্য করেনি। এদিকে ভাইও স্টেশনে গিয়ে অপেক্ষা করছে। রক্তিমাকে শিয়ালদায় যেতে হবে, স্টেশন থেকে ট্রেন ধরে ফিরে আসতে হবে। ঘড়ি দেখে বলল, ইস এত রাত হয়ে গেছে, বুঝতে পারিনি তো। কফিটা কেমন ছিল? আরে রাখো কফি, কি এখন করি? 9:30 ট্রেনটা বেরিয়ে গেলে আমার পক্ষে সর্বনাশ। বাড়ি পৌঁছাবো কি করে? বাড়ি পৌঁছে দিয়ে আসি। বাড়ি কি আমার এখানে নাকি? সেই রানাঘাট, বুঝতে পারছো কত রাত হবে ফিরতে। ও, তাহলে এবার ভাই ফোন করেছে। দিদি, তুই কোথায় রে? আমি তো একটু আটকে গেছি রে ভাই, মানে শপিং মলে। দিদি, এখানে খুব ঝড় বৃষ্টি উঠেছে, তাই তোকে জিজ্ঞাসা করছি, তুই অফিস থেকে একটু তাড়াতাড়ি আজকে বেরোতে পারবি না? ঘড়ির কাঁটায় দেখলো রক্তিমা, ইস এত রাত হয়ে গেছে। মাও খুব চিন্তা করছে। দিদি, না হলে তোর কোনো বন্ধু বান্ধবের বাড়িতে থেকে যা, আজকে ফিরিস না, এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তাছাড়া আগামীকাল তো শনিবার, হাফ ডে করে চলে আসিস। রক্তিমা কি বলবে বুঝতে পারছিল না। পাশ থেকে ফোনটা ধরে মা বলল, হ্যাঁ রে, তোর কোন এক বান্ধবীর কথা বলছিলি না সেই দিন, সে কোন এক মেসে থাকে,
মারে, এখানে দারুণ ঝড় বৃষ্টি উঠেছে, তার উপরে ওয়েদার খুব খারাপ। না হলে ফোনটাতেই ওকে একবার দে, আমি না হয় ওর সাথে কথা বলছি। মা, মানে কাকে ফোন দেবে, কার সাথেই বা কথা বলবে? সে তো তখনও মলে, আর শহরে ঝড় বৃষ্টির নাম গন্ধ নেই। ফোনটাকে মিউট করে রক্তিমা বলল, একটা হেল্প করবে প্লিজ? কি? মানে তুমি বলো তুমি একটা হোস্টেলের ম্যানেজার, আর তুমি আজকে আমাকে এখানে থাকতে দেবে। আমি উষার এখানেই আছি। মানেটা কি? পরে বুঝিয়ে বলছি। ঠিক সেই রকম করে অরিত্র পুরো কথাটা বলেছিল। মল থেকে বেরোনোর পরে রক্তিমাকে জিজ্ঞাসা করেছিল, মিথ্যে কথা না হয় বলে দিলাম, কিন্তু তুমি যাবেটা কোথায়? সেটাই তো ভাবছি। আচ্ছা, একটা মেয়ে মানুষকে ওরা হোটেলে রুম দেবে? কেউ দেয়? পাগল! তুমি কি ভোটার কার্ড সঙ্গে নিয়ে এসছো? না তো। তাহলে কেন দেবে? আর আধার কার্ড? ওসব নিয়ে কেউ বেরোয়? আমার তো কাজের জায়গা। তাহলে এবার কি করবে? এক সেকেন্ড, উষাকে একটা ফোন করি। উষাকে অনেকবার ফোন করেছে রক্তিমা, উষা একবারও ফোন ধরেনি। ওরই অফিসের কলিগ, আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছিল। ওর কোন এক বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ে আছে। বলল, হেমা ও তো আসবে না, ও তো ডেটে গেছে। ও বাবা, তাহলে কি করবে? কি করি বলো তো অরিত্রদা, কিরকম প্রবলেমে পড়ে গেলাম। ট্রেন ধরে বাড়ি যাও। মা বারণ করছে, ওখানে নাকি গাছ ভেঙে পড়েছে, ট্রেনটাও নাকি। হে বাবা, এটা তো সমস্যা। এক কাজ করো, আমার সঙ্গে আমার বাড়ি চলো। তোমার বাড়ি মানে? দেখো, এখানে আমি একাই থাকি, মেসে থাকি, তোমাকে নিয়ে গেলে কোনো প্রবলেম হবে না। তাছাড়া বাড়িতে অত বলতে যেও না তুমি যে আমার সঙ্গে ছিলে। রক্তিমা আবার লজ্জা পেয়ে যায়, বলে, না না, বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাবে। আরে কিচ্ছু বাড়াবাড়ি হবে না, সারা রাত আমরা গল্প করতে করতে কাটিয়ে দেবো। আমারও কথা বলার একটা লোক হবে খুনি। তাছাড়া মেসে ছেলে পেলে সব কটাই ব্যাচেলার, আমিও তাই। সব থেকে বড় কথা, আমি নিজেই চাকরি বাকরি করছি, বাকিগুলো পড়াশোনা করে। কথা বলবো কি করে ওদের সঙ্গে? পট খায় না তো। তুমি এলে একটু ভালোই হবে। মেসে পৌঁছানোর পরে রক্তিমা বুঝতে পারে 3 তলা বিরাট বড় মেস, নিচে বিরাট রান্নাঘরে রান্না হচ্ছে। রাত 10:30 বাজে। ম্যানেজার বাবু বসে বসে ঝিমোচ্ছিলেন। অরিত্রকে দেখে বললেন, বাহ, এত রাত হলো কেন? অরিত্র পকেট থেকে একটা হলুদ কার্ড বার করে দিয়ে বলল, এই যে আজকের কার্ডটা। এইটি সঙ্গে কে? এটা আমার বোন। ও, সবাই বোন বলেই নিয়ে আসে। দেখুন দেখুন জ্যাঠা, আমি আপনাকে বাবার মতো ভক্তি শ্রদ্ধা করি, তা যেটা বলছি সেটাই ঠিক। ও অসহায় হয়ে পড়েছে তাই। পোশাক আশাক দেখে তো অসহায় বোধই হচ্ছে। রক্তিমা দারুণভাবে অপমান বোধ করছিল। একবার বলল, অরিত্রদা আমি বরং যাই। না না, এত রাতে মেয়ে ছেলে মানুষ একা একা রাস্তায় বেরোনো ঠিক না। ঠিক আছে, আমি কাউকেই কিচ্ছু বলছি না, তবে সকাল সকাল আমি দায়িত্ব করে ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। আপনি এইটুকু তো সাহায্য করুন, তাহলেই হবে। তারপরে ওরা ঘরে চলে যায়, একদম 3 তলা দক্ষিণের দিকের ঘরটা। রক্তিমা এমন করে সবকটা ঘরকে পর্যবেক্ষণ করছিল যেন কোনো ডিটেকটিভ। অরিত্র বলল, কোনো ব্যাপার না, কেউ কিছু ভাববে না, তুমি এসো। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই সারাদিন বন্ধ করে রাখার পরে যে ভ্যাপসা গন্ধটা, ওইটা নাকে এলো। রক্তিমা বলল, বাবা কি ডাস্ট! কোনো প্রবলেম আছে? অ্যালার্জি, অ্যাস্থেমা আছে আমার। উফ, আজকে ইনহেলারটাও সঙ্গে আনিনি। ইস, আমি তো বুঝতে পারিনি। এই দাঁড়াও। কথা বলতে বলতেই রক্তিমার সাথে জানলাগুলো খুলতে শুরু করে অরিত্র। রক্তিমা দেখে পরিষ্কার করে গোছানো একটা বিছানা, পাশে দড়ি টাঙানো, সেখানে জামা কাপড়গুলো ঝুলছে। একটা টেবিলের ওপরে থালা বাসন গ্লাস ঢাকা। মেসের খাবার বোধহয় এখানে আসে সরাসরি ওপরে, আর এখানেই খেয়ে নেয় অরিত্র। বিছানার নিচে বাক্স প্যাটরা সব রয়েছে, ট্রলি ব্যাগও আছে। আর একটা টেবিলে পড়ে রয়েছে কাগজ আর বিভিন্ন বই খাতার একটা বড় স্তূপ। রক্তিমাকে বিছানাপত্র পরিষ্কার করে অরিত্র বলল, এখানে তুমি একটু বসো, আমি চট করে হাত মুখটা ধুয়ে আসি। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটা রয়েছে। অরিত্র হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রক্তিমাকে বলল, তুমিও যাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ। রক্তিমা ভালো করে হাত মুখ ধুয়ে এসে ঘরে দেখল টেবিলের ওপরে গরম গরম ভাত থালায় সাজানো।
ধোয়া উঠছে তখনও। ডাল আছে, আর বোধহয় ওটা মাছ কিংবা মাংস হবে নাকি। রক্তিমা বলল, বাবা, বাথরুম থেকে বেরিয়ে এত আয়োজন? হ্যাঁ, ওই ঘনা কাকার রান্না হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে। আমি আসিনি, তাই আমার খাবারটা ঢেকে রেখেছিল হটপটে। সবটাই গরম আছে, চট করে বসে খেয়ে নাও তো। খিদে পেয়েছে তো? সে তো পেয়েছেই। রক্তিমার ফোনটা বাজে। ফোন রিসিভ করে রক্তিমা বলে, হ্যাঁ মা, আমি চলে এসেছি হোস্টেলে। ভাগ্যিস ম্যানেজারের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। কি বলছো? না না, এই তো খাবো। ও তাই? না, আমি সকালেই ফিরবো। ফোন রাখার পরে জিজ্ঞাসা করলো অরিত্র, কি ব্যাপার? আরে ওখানে গাছ ভেঙে পড়েছে, লোকজন কাজ শুরু করে দিয়েছে। রেল লাইন আর কতক্ষণ আটকে রাখবে বলো। ভাতটা গরম গরম বেশ ভালোই খেলো রক্তিমা। ব্যাগপত্র সব গোছানো রয়েছে পাশে। খাওয়া দাওয়ার পরে হাত ধুয়ে বলল, সবই তো বুঝলাম অরিত্রদা, কিন্তু একই জামা কাপড় পরে বিশ্রামটাই বা কি করে নিই বলো তো? আজ বরং আমরা একটু গল্প করে কাটাই। আরে হ্যাঁ হ্যাঁ, তা করলেই হবে। এই আমরা যেন কি কি কেনাকাটা করলাম? এই তো যা যা কেনাকাটা করেছে সব কিছু বের করে আর একবার দেখে নিল ওরা। অরিত্র বলল, তা তুমি নিজের জন্য তো কিচ্ছু কেননি কেন? ধুর, ভাইকে আর মাকে দেখলেই আমার মন ভরে যায়। ওদের সুখেই আমার সুখ। রক্তিমা, তোমার মতো মেয়ে আজকাল আর কোথায় পাওয়া যায় বলো? সবাই সারা স্বার্থপর। একটা সম্পর্কে জড়িয়েছিলাম কলেজ থেকে বেরোনোর পর, জানো তো, টিকলো না। তাই? কে সেই ভাগ্যবতী? ভাগ্যবতী? সে হতে পারে, তবে আমি ভাগ্যহীন। মল্লিকা নামটা আজও ভুলতে পারিনি। রক্তিমা বলল, চলো তোমাদের মেসের ছাদে একটু যাই। যাবে? চলো। ছাদে গেল দুইজনে। পরিষ্কার একটা সুন্দর জ্যোৎস্না রাত। কে বলবে রানাঘাটে তখন ঝড় বৃষ্টি হচ্ছে? কিন্তু আচমকাই পশ্চিম কোণে মেঘটা গর্জে উঠতেই রক্তিমা শক্ত করে হাতটা চেপে ধরল অরিত্রর। বলল, ওই তো মেঘটা এদিকে আসছে এবার। হ্যাঁ, তা কাকিমা তো ফোনে তোমাকে সবটা বললই। বুঝতে পারছো না কিরকম মারাত্মক ঝড় যে গাছ উপড়ে পড়েছে? কয়েক সেকেন্ডের মাথাতেই জ্যোৎস্না রাতকে ঢেকে দিল কালবৈশাখীর ঘন কালো একটা মেঘ। অরিত্র বলল, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, ঘরে চলো। ঘরে এসে দরজা বন্ধ করে দিলে ওরা। বলতে বলতে লোডশেডিংটাও হলো। তবে এখানে জেনারেটরের সিস্টেম আছে, কিন্তু লাইট জ্বলে না, ফ্যানগুলো চলে। প্রত্যেকটা ঘরেই লাইট অফ। জানলা দিয়ে হুড়হুড় করে হাওয়া ঢুকছে, ঠান্ডা। রক্তিমা বলল, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল। খুব বৃষ্টি হয়েছে বোধ হয় ওখানে। হ্যাঁ, বৃষ্টিটা এখানেও হচ্ছে। মানে? অরিত্রর দিকে তাকিয়ে একটু ভয় পেল রক্তিমা। অরিত্র রক্তিমার দিকে তাকিয়ে রয়েছে। রক্তিমার চুলগুলো হাওয়ায় উড়ছে। অরিত্রর অবাধ্য হাত দুটো রক্তিমার সেই এলো চুল ঠিক করতে করতে তার ঘাড় স্পর্শ করে বলল, রক্তিমা, রক্তিমা, আমাকে বিয়ে করবে? অরিত্রদা! একটা বাঁচ পড়ল জোরে। অরিত্র আচমকাই রক্তিমাকে টেনে নিল বুকের ওপর। তারপর রক্তিমার রক্তিম ঠোঁটে স্পর্শ করল গভীরভাবে। রক্তিমার চোখে জল চলে এলো সঙ্গে সঙ্গে। ধাক্কা দিয়ে অরিত্রকে সরিয়ে বলল, না, ঠিক হচ্ছে না। আমার সংসার আছে, ভাই আছে, মা আছে, সবার দায়িত্ব এড়িয়ে আমি শুভ করতে পারবো না অরিত্রদা। আমাকে প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। সবাইকে বুঝিয়েই না হয় হবে। অসুবিধাটা কোথায় বলো তো? তুমি এখনো বিয়ে করনি, আমি সিঙ্গেল। তাছাড়া আমার বাবা মা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। তোমারও বয়স হয়েছে, আমাদের তো কোনো। হরিত্রদা, কলেজে থাকতে তোমাকে ভালো লাগতো ঠিকই, কিন্তু তার মানে তো এই নয় যে সমস্ত দায়বদ্ধতাকে উড়িয়ে দিয়ে আমি তোমার সঙ্গে সংসার করব। আমি পারবো না। তাছাড়া আমার মাস মাইনে যা পাই সবটা আমার মায়ের হাতেই তুলে দিই। সেখান থেকে মা কিছুটা আমাকে হাত খরচের জন্য দেয়। আমি পারবো না, সংসারটা ভেসে যাবে অরিত্রদা। কিচ্ছু ভাসবে না, আমার একটু বিশ্বাস করো। বিশ্বাস করতে ভয় করে অরিত্রদা, খুব ভয় করে। কেন? কিছুদিন আগে ভাইয়ের এক মাস্টার আমাকে দেখা করতে বলেছিল। আমার দেখা করতে যেতে সন্ধে হয়ে যায়। আমাকে সে অফার করে, তোমার ভাইকে আমি ফ্রিতে পড়িয়ে দেব। তুমি যুবতী, সবার তো খেয়াল রাখো। কাজ সেরে কত রাতে বাড়ি ফেরো, একা একা ভয় করে না? এগুলো আপনি কি বলছেন?
আপনি মাস্টার মানুষ, ভাইকে পড়াবেন, তার সাথে আমি রাত্রেবেলা বাড়ি ফিরি কি না ফিরি আপনার কি তাতে? আছে আছে, অনেক কিছুই আছে। তুমি চাইলে আমি ফ্রিতে পড়িয়ে দেবো তোমার ভাইকে। ট্যালেন্ট আছে ছেলেটার, অনেক দূর যাবে। আর তোমার তো ইচ্ছে ওকে তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করাবে। বিস্তর খরচ রক্তিমা, তোমার ভিটে বাড়ি বেচেও হবে না। এমনকি বলে রক্তিমার গোটা শরীর একবার দেখে নিয়েছিল সন্তোষবাবু। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন জামা কাপড়ের ভেতর দিয়েও সন্তোষবাবুর হাতের ভয়ে কুঁচকে যাচ্ছিল, একটু একটু করে কুঁকড়ে যাচ্ছিল ওরা, নিজেদের সত্তাকে লুকিয়ে ফেলার জন্য, অনেকটা কেন্নর মতো। রক্তিমা বলেছিল, দেখুন, আপনি আমাকে ডেকে নিয়ে এসেছেন আমার ভাইকে পড়াবেন সেই সমস্ত কথা বলতে। মাস মাইনে কত নেবেন বলে দেবেন, মাস ফুরোনোর আগেই মাইনে হাতে দিয়ে দেব। বাবা, এত অহংকার! কাঁচ থেকে পাঁচায় লাথি মারলেই তো সব অহংকার ধুলিস্যাৎ। তোমার কাছে এত সম্পদ থাকতে তুমি খামোখা আমাকে টাকা দিতে যাবে কেন? রক্তিমার মুখে কথাটা শুনে অরিত্র যেন জ্বলে উঠল। বলল, কি, তুমি সপাট একটা চড় মারতে পারোনি? হাসালে অরিত্রদা, হাসালে। চড় মারবো কি? ওই লোকটা আমাকে কুপ্রস্তাব দিয়েছে শুনলে দোষটা আমার ঘাড়ি আসবে, লোকটার কিচ্ছু যায় আসবে না। আমার পক্ষে বিয়ে করাটা এখন সম্ভব না অরিত্রদা। ভাই নিজের পায়ে আগে প্রতিষ্ঠিত হোক, তারপর না হয় ভেবে দেখব। তাহলে আমাকে কথা দাও, তুমি মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করবে। আমার ফোন নাম্বারটা তোমার কাছে রাখো। সে না হয় রাখলাম, দেখাটা করব কি করে, কোথায় করব? কেন, এখানে? পাগল নাকি? আজ এসেছি, আগামীকাল আসলে নিশ্চয়ই তোমার বোন বলে পরিচয় দিতে পারবে না। তাহলে চলো না, লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজটা। পাগল নাকি অরিত্রদা? রেজিস্ট্রি করে ফেললে বৈধভাবে আমি তোমার স্ত্রী, তখন তুমি নিশ্চয়ই আমার ওপরে স্বামীর অধিকার ফলাবে। অরিত্র চোখের দিকে তাকাতে পারছিল না রক্তিমা। ভয়, লজ্জা, আশঙ্কা, উদ্বেগ মিলেমিশে একাকার। ওর নরম ওষ্ঠ দুটো এই নিজের হাতের স্পর্শ করে অরিত্র বলল, তোমায় যে খুব ভালোবাসি সেই প্রথম দিন থেকে। তবে তখন তোমাকে এত সুন্দর লাগতো না, এখন তুমি অনেকটা বেশি ম্যাচিওর, আর এই কারণেই বোধহয় তোমার প্রেমে পড়ে গেছি। অরিত্রদা! রক্তিমা নিজেকে আর সামলে রাখতে পারেনি। ওর শরীরের প্রত্যেকটা অঙ্গে স্পর্শ করেছিল সেই দিন অরিত্র ভুলে গিয়েছিল সমস্ত কিছু। পাগলের মতো অরিত্রকে আঁকড়ে ধরেছিল রক্তিমা। একটা লাল ধারায় সেই দিন অরিত্রর বিছানার চাদরে প্রমাণ থেকে গিয়েছিল ওদের মিলনের সেই রাতের, কালবৈশাখীর সেই ঝড়ের। পরের দিন সকালবেলা বাড়ি ফিরে ভীষণ আনমনা হয়ে গিয়েছিল রক্তিমা। এরপরে বেশ কটা দিন কেটেছে এমনভাবেই। মাঝে একদিন হঠাৎ করে অরিত্র ফোন করেছিল, বলেছিল, কাজের জন্যে আমাকে বোম্বে যেতে হচ্ছে, তুমি কটা দিন একটু ম্যানেজ করে নিও। মানে দেখা হবে না? না, কয়েকটা দিন তো মাত্র, চলে আসবো, চিন্তা করো না। আজ 6 মাস হলো অরিত্র ফেরেনি, ফোনও করেনি। রক্তিমা অনেকবার ফোন করেছে। মাসিকের ডেট পিছিয়ে যাচ্ছে দেখে রক্তিমার ভয়টা হয়েছিল মনে। ওইদিকে সন্তোষ মাস্টারের কাছেও অনেক টাকা মাইনে ধার বাকি পড়ে গেছে। সেদিন রাতে খেতে বসে ভাই বলেছিল, দিদি মাইনেটা চেষ্টা করছি তো, সুজিদিদি কন্ডিশন কি করে করি বলতো? পারবি না বলে দিলেই হলো, তখনই পারতি। এখন মাস্টারের সামনে আমার প্রেস্টিজটা হামপার হয়ে যাচ্ছে। সব স্টুডেন্টের সামনে আমাকে যাচ্ছে তাই করে অপমান করে দিদি, আমি আর নিতে পারছি না। তুই পারবি না বললেই পারতিস, এমনি সামান্য নিয়েই পড়তাম, কি দরকার ছিল? তুই তো জানতিস বইপত্রের কত দাম, মাস্টারের কত টাকা। ভাল লাগে না। এমন করে কেন বলছিস? তোর দিদি তো চেষ্টা করছে, অফিস যাচ্ছে রোজ। মা, দিদির চাকরিটা আর নেই। দিদি টার্গেট ফুলফিল করতে পারেনি বলে দিদিকে বরখাস্ত করা হয়েছে। দিদি এখন ঘুরে ঘুরে বেড়ায় চাকরির সন্ধানে। মায়ের হাত থেকে ভাতের তুলে দেওয়ার হাতাটা ছিটকে পড়ে গিয়েছিল মেঝেতে। মা বলেছিলেন, কি রে মা, তুই তাহলে সকালবেলা বেরিয়ে সারাদিন থাকিস কোথায়, কি খাস? চাকরি নেই তুই আমাকে আগে বলিসনি কেন? আর তুই কি করে জানলি রঞ্জন? কেন জানবো না, আমাদের পাড়ার কেষ্ট কাকা ওইখানেই তো চাকরি করে।
ওই ডিপার্টমেন্টে। সেই বলেছে আমাকে কোম্পানি নাকি অনেকদিন আগেই লাটে উঠেছে। ওদের কোম্পানির সেই মালিক মানে বাবার ওই কাছের বন্ধু সবার আগে দিদিকেই তাড়িয়েছে, তারপর এক এক করে সবাইকে। এটো হাতেই উঠে গেল রঞ্জন। আর একটু ভাত মুখে তুলতে পারছে না রক্তিমা, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এদিকে পেটের ভেতরটা জানান দিচ্ছে আর মাত্র 2-3 মাস পরেই তার আগমন বার্তা টের পেয়ে যাবে পাড়ার সকলে। সেই দিন প্রথম যখন বমিটা হলো, মা রক্তিমাকে জীবনে প্রথমবার একটা চড় মেরেছিল। বলেছিল, মরতে পারলি না? যখন দেখলি চাকরি নেই মরতে পারলি না? মরে গেলেও এই কলঙ্ক তো নিতে হতো না। মা মা আমি কি অন্যায় করেছি? অন্যায় করিসনি। চাকরি নেই বলে তুই পরভাতারের সঙ্গে শুয়ে নিজের মুখে খালি লাগালি পরিবারের সম্মানটুকু। মা আমি যখন চাকরি করতে যেতাম তখন তোমাদের সম্মানে বাধ্য না? আর এখন আমি বিপদে পড়েছি মা। ও আমায় ঠকিয়েছে, আমি বুঝতে পারিনি, ওকে ভরসা করেছিলাম। ঠিক তখনই ভাই এসে বয়সে বড় দিদির গায়ে হাত তোলে, ওকে চুলের মুঠি ধরে বাড়ির বাইরে বার করে দিয়ে বলে, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোর মতো একটা দিদি থাকার থেকে কেউ না থাকা ভালো। দূর হয়ে যায় বাড়ি থেকে। তাড়িয়ে দিয়েছে রক্তিমাকে রঞ্জন। সঙ্গে রক্তিমার ছোট্ট ব্যাগটায় কয়েকটা জামা কাপড় দিয়ে বলেছে, এই মুখ এই বাড়িতে তুই দেখাবি না। আজ থেকে আমার দিদি মৃত, মৃত। ভাই, চোখের জল নিয়ে এইটুকুই বলতে পেরেছিল রক্তিমা। তারপর চলে আসে স্টেশনে। স্টেশনে আসার পর থেকে অনেকবার ফোন করেছে অরিত্র, একটা বারও ফোন ধরেনি। শেষবার যখন অরিত্র SMS করলো যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, প্লিজ রক্তিমা ফোনটা রিসিভ করো। বলো কি বলবে? দেখো 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 আমি তোমাকে এতদিন ফোন করতে পারিনি, তোমার ফোনটা ধরতে পারিনি, আমি কাজে খুব ব্যস্ত ছিলাম। তাই রক্তিমা কোনো ভুল সিদ্ধান্ত নিও না। দেখো রক্তিমা, আমি সব জানতে পেরেছি। কে বলেছে তোমাকে? হোস্টেলের জ্যাঠা, উনি আমার সব বলেছে। উনি কি করে দেখলো? উনি বাজার করতে গিয়েছিল, তোমার চাকরি নেই, তোমার কোম্পানি বন্ধ, উনি সব আমাকে বলেছে। তুমি তাহলে এতদিন আমার ফোনটা কেন ধরনি অরিত্র? আমি বলছি তো ভুল হয়ে গেছে আমার। অরিত্র, সোশ্যাল মিডিয়া ভুল বলে না। নতুন সম্পর্কে জড়িয়েছ, খুব শিগগিরই বিয়ে করছো। তোমার অফিস কলিগের সঙ্গে সবটাই তো ছবিতে পোস্ট করেছে সে, দেখেছি আমি। মল্লিকা মেয়েটা খুব একটা খারাপ নয় অরিত্র, ও তোমাকে আঘাত করেনি, আঘাত তুমিও ওকে কম করনি। দুইজনই সমান দোষী। তাছাড়া মল্লিকাকে তো তুমি খুব ভালোবাসতে। ও যখন তোমার কাছে ফিরে আসছে তখন এরই মধ্যে ট্রেনের শব্দটা জোর হয়। হ্যালো হ্যালো রক্তিমা, রক্তিমা শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। ট্রেনটা হর্ন করে বেরিয়ে গেল। ছিটকে হয়তো মোবাইলটা পড়েছিল রেল লাইনের ধারে। রক্তিমার আর কোনো শব্দ পাওয়া গেল না। পরের দিন বাড়িতে সন্তোষ কাকার সঙ্গে সঙ্গে আরো কয়েকজন এসে উপস্থিত। শিয়ালদা স্টেশনে একটা বেওয়ারিশ লাশ আবিষ্কার হয়েছে। লাশের পাশে ফোনটার মাধ্যমেই নাকি চেনা যাচ্ছে মেয়েটি আসলে কে। কই রে রঞ্জন, খবরটা শুনেছিস? তোর দিদি সে কোথায়? রঞ্জন পড়াশোনা ছেড়ে দিয়েছে, সে এখন হকারিগিরি করে বেড়ায়। বলল, কে রক্তিমা? কার কথা বলছেন আপনি স্যার? তোর দিদি মানে? দেখুন স্যার, আমার মা বাপের একটাই সন্তান, আমি, আর কেউ নেই। আপনি দয়া করে আসুন। ভাই ভাই করে তোর দিদি খুব মরতো রে। জানতাম আমি, খুব জানতাম। অত সতীপনা এখন চলে না রে বাবা। এটা কি করব, ওরা তো লাশটাকে নিয়ে যাবে, অবশ্য কুড়িয়ে কাচিয়ে তুলতে হয়েছে। রান্নাঘরের ভেতর থেকে মায়ের কান্নার শব্দে বিরক্ত হয়ে রঞ্জন বলল, বাড়ির বাইরে কাজে যাচ্ছি, জ্যান্ত ফিরে আসবো কিনা তার জন্য কোথায় দুগ্গা দুগ্গা বলবে তা না, কান্না করছে যত সব। রঞ্জন বেরিয়ে গেল। নিউজ চ্যানেলে খবরটা তোলপাড় হয়ে গিয়েছিল। লাস্ট কল যেহেতু অরিত্রকে করা হয়েছিল, তাই অরিত্রর কাছেও গেছে পুলিশ। অরিত্র বলেছে, চিনতাম, একই সঙ্গে পড়তাম না, আমার থেকে জুনিয়র ছিল, ভালোই ছিল মেয়েটা, কলেজে
খুব ভালো রেজাল্ট করেছিল, তবে পরে বুঝতে পেরেছি ওর ভালো রেজাল্টের পেছনের কারণটা। কি কারণ জানতে পেরেছিলেন? আরে স্বভাব চরিত্র ভালো ছিল না, যখন তখন যাকে তাকে ভরসা করে ফেলতো আর কি। ও তা যখন তখন যাকে তাকে ভরসা করতো, সেই ভরসার ফায়দা বুঝি আপনি তোলেননি? পুলিশ অফিসার সুব্রত বাবুর মুখের ওপরে আর কোনো কথা বলতে পারেনি অরিত্র। ওর পাশে দাঁড়িয়ে থাকা ওর ফিয়ান্সে বলেছিল, আপনি এইভাবে আমার হবু স্বামীকে বিরক্ত করতে পারেন না অফিসার। আপনার কাছে ওর বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। প্রমাণ নেই কারণ শরীরটা শেষ হয়ে গেছে, পিষে গেছে ওর শরীরের সব অস্তিত্বটুকু। তবে হ্যাঁ, যেটুকু কুড়িয়ে কাছে পাওয়া গেছে তা দিয়েই যদি কিছু আবিষ্কার হয় তবে আমি কিন্তু আবার আসব। কারণ পচে গলে যাওয়া সব লাশ বেওয়ারিশ হয় না। বেওয়ারিশ আমাদেরকে দিয়ে জোর করে খাতায় কলমে করানো হয় কিছু কিছু জিনিসের প্রমাণ লোপাটের জন্য, কিছু কিছু স্বনামধন্য ব্যক্তিদের নাম যাতে নষ্ট না হয় সেই জন্য। আর সব বেওয়ারিশ লাশ পতিতাও হয় না অরিত্রবাবু। পতিতা তাদেরকে করা হয় কারণ তারা একটা মেয়ে। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।